মূর্তি উদ্ধার। উফ, কাল পরীক্ষাটা শেষ হলে বাঁচি। হ্যাঁ, আর ভালো লাগছে না। এই, ওটা রবীন্দ্র কাকু, তাই না? হ্যাঁ, রবীন্দ্র কাকুই তো। কিন্তু রবীন্দ্র কাকু তো শনি রবিবার বাড়ি আসে। আজকে সপ্তাহের মাঝে এখানে কি করছে? কেন, বাকি দিন কোথায় থাকেন? রবীন্দ্র কাকু বলাগড়ের পাশে নয়নপুর জুট মিলে অ্যাকাউন্টেন্টের কাজ করে। সোম থেকে শুক্র নয়নপুরেই থাকে, শনি রবিবার বলাগড়ে বাড়ি ফেরে। ও আচ্ছা আচ্ছা। তোজো, আমি তোমাদেরকেই খুঁজছিলাম। রবীন্দ্র কাকু, সব খবর ভালো তো? না না, কিছুই ভালো নেই। আর ভালো নেই বলেই তো কাজকর্ম ছেড়ে সপ্তাহের মাঝেই বলাগড়ে এসেছি। কেন, কি হয়েছে রবীন্দ্র কাকু? তোমরা তো জানো আমি নয়নপুর জুট মিলে কাজ করি। ওই কোম্পানির বর্তমান মালিক নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ওনার বাবা এই জুট মিলের প্রতিষ্ঠা করেন। ওনারা দুই ভাই, নরেন্দ্রনাথ এবং বীরেন্দ্রনাথ, দুজনেই নয়নপুরের পৈতৃক বাড়িতেই থাকেন। সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ সমস্যা শুরু হয় কয়েকদিন আগে। নরেন্দ্রবাবুর কাছে একটা দুর্লভ নটরাজের মূর্তি ছিল, যেটার বর্তমান বাজার মূল্য 15 থেকে 20 লাখ টাকার উপরে হবে, বই কম হবে না। সেই মূর্তিটা তার ঘর থেকে চুরি হয়ে যায়। বাড়ি থেকে মূর্তি চুরি? হ্যাঁ, নরেন্দ্রবাবু খুব বিচলিত হয়ে পড়েছেন। তা তোমরা যদি ওই নটরাজের মূর্তিটা খুঁজে দাও তাহলে খুবই ভালো হয়, বুঝলে? আমরা কেন? পুলিশ নয় কেন? অত দামি মূর্তি, ওনার তো সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ করা উচিত ছিল। হ্যাঁ, আমি ওনাকে পুলিশে যাবার কথা বলি, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছেন না। উনি কোনো প্রাইভেট ডিটেকটিভ দিয়ে ওই মূর্তির সন্ধান করাতে চান। আর প্রাইভেট ডিটেকটিভ বা গোয়েন্দা বলতেই আমার মাথায় তোমাদের নাম আসে। আমি নরেন্দ্রবাবুকে তোমাদের কথা বলতেই উনি তৎক্ষণাৎ রাজি হয়ে যান। আসলে তোজোর পিসিকে উনি খুবই ভালো করেই চেনেন। আশা করি তোমরা আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। ঠিক আছে, আমরা ওই নটরাজ মূর্তি উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা করব। তুমি আমাকে বাঁচালে। আমার এখন যে কতটা স্বস্তি লাগছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমি ওনাকে তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি। বাকি কথা উনি সরাসরি তোমাদের সাথে বলবেন। ঠিক আছে রবীন্দ্র কাকু। আমরা কেসটা হাতে নিয়ে ঠিক করলাম তো? নয়নপুর তো অনেকটা দূর। ওই মূর্তি খুঁজতে গেলে আমাদের তো নয়নপুরে গিয়ে থাকতে হবে। আরে সেই সব নিয়ে চিন্তা নেই। আমি ভাবছি বাড়ি থেকে নটরাজ মূর্তি চুরি করলো কে? এই বাবু, একটু দেখ তো ফোনটা কে করলো। আমি রুটি করছি। হ্যালো, কে বলছেন? আমি নরেন্দ্র ভট্টাচার্য কথা বলছি। আমি কি তোজোর সঙ্গে একটু কথা বলতে পারি? নমস্কার, আমি তোজো কথা বলছি। রবীন্দ্রর সাথে তোমাদের কথা হয়েছে শুনলাম। তোমরাই নাকি আমার নটরাজের মূর্তি খুঁজে দিতে রাজি হয়েছ। এই কথা শুনে আমি খুব স্বস্তি পেয়েছি বাবা। হ্যাঁ, আমরা কেসটা হাতে নিতে রাজি। তাহলে তোমরা কবে আসছো নয়নপুরে? আগামীকাল আমাদের স্কুলের পরীক্ষা শেষ, তার পরের দিন যাওয়াই যায়। ঠিক আছে, তাহলে আগামী পরশুদিন তোমরা আসছো। আচ্ছা বেশ, তোমাদের আসার সমস্ত ব্যবস্থা আমি করে রাখছি। একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো না, একটা কেন 100টা প্রশ্ন করতে পারো। আপনি অত দামি মূর্তি চুরির কেসটা নিয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন না কেন? আসলে বাবা, নয়নপুরে আমাদের বাড়ির একটা সম্মান আছে। আজ অব্দি কেউ ভট্টাচার্য বাড়ির দিকে আঙুল তুলে কথা বলতে পারেনি। এখন সেখানে যদি আমাদের বাড়ি থেকে মূর্তি চুরি হয়েছে এই কথাটা জনসমক্ষে আসে, তাহলে লোকে তা নিয়ে হাসাহাসি করবে। আমি জানি এই জিনিসটা আমাদের বাড়ির মধ্যেই কেউ চুরি করেছে, কিন্তু আমি চাই না সেটা তদন্তের সময় থেকেই সবার সামনে চলে আসুক। এক মিনিট, আপনি এক্ষুনি কি বললেন? আপনি জানেন মূর্তিটা আপনার বাড়ির লোকেদের মধ্যেই কেউ চুরি করেছে। দেখো, আমার বাড়িতে চুরি ডাকাতি কিচ্ছু হয়নি।
তাই বাইরের চোর বাড়িতে ঢুকেছে এটা হতে পারে না। রইল পড়ে বাড়ির কয়েকজন লোক, যারা আমার ঘর অব্দি আসতে পারে। নিলে তাদের মধ্যেই কেউ নিয়েছে। আপনার বাড়িতে কে কে আছে? আমি, আমার ভাই আর আমার ভাইয়ের ছেলে। বৌদি গত হয়েছেন। আমার মেয়ে এখানে থাকে না, বাইরে পড়াশুনো করছে। কাজের লোক বেশ কয়েকজন আছে, কিন্তু তাদের নামটাম আমার এত মনে নেই। আপনার মিসেস? তিনি গত হয়েছেন বছর 10 হলো। ঠিক আছে, বাকি কথা সামনাসামনি হবে। এসো এসো, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, অসুবিধে কিসের? আর আপনি তো গাড়ি পাঠিয়েই দিয়েছিলেন। তোজো, তোমার পিসির সঙ্গে আমাদের বাড়ির খুব ভালো সম্পর্ক। হ্যাঁ শুনলাম, আমি আগেও অনেকবার এখানে এসেছি। আচ্ছা, তোমরা আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর তোমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেব। খাওয়া দাওয়া পরে হবে, আগে একটু আসল কথায় ফিরি। নটরাজের মূর্তিটা কোথা থেকে চুরি গেছে? মূর্তিটা আমার ঘরেই থাকতো। খাটের নিচে একটা বড় সিন্দুক রয়েছে, সেটার ভেতরেই আমি সোনার নটরাজের মূর্তিটা রাখতাম। কিন্তু কয়েকদিন আগে সিন্দুকটা খুলে দেখি মূর্তিটা নেই। মূর্তিটা আপনি লাস্ট কবে দেখেছিলেন? 15 দিন আগে। আমার এক বন্ধু এসেছিল বিদেশ থেকে, তাকে দেখানোর জন্যই আমি ওই মূর্তিটা বের করেছিলাম। তারপর আর আপনি সিন্দুক খোলেননি? না, সিন্দুক খোলার তো আর প্রয়োজন হয়নি। তাহলে কয়েকদিন আগে প্রয়োজন হলো কেন? সিন্দুকটা ঝাড়পোছ করব বলে মনস্থির করেছিলাম, তো তখন আমি সিন্দুকটা বের করে খুলে দেখি এত বড় একটা ক্ষতি হয়ে গেছে আমার। আপনি বলছিলেন আপনার সন্দেহ মূর্তিটা বাড়ির কেউ চুরি করেছে। দেখো, বাইরের লোক যখন কেউ আসে না, তাহলে ঘরের লোকই নেবে। একবার যদি ওই মূর্তি চোর আমার হাতে আসে, তাহলে আমি ওকে দিয়ে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। সব তথ্য প্রমাণ আমি তুলে দেব পুলিশের হাতে। তোমরা যে করেই হোক ওই মূর্তিটা আমায় খুঁজে দাও বাবা, তার বদলে আমি তোমাদের ভালো পারিশ্রমিক দেব। আমরা টাকার জন্য কাজ করি না, এটা আমাদের হবি। আপনার ভাইয়ের সাথে কথা বলা জরুরি। হ্যাঁ, বীরেন্দ্র ওই ঘরেই আছে, তোমরা যেতেই পারো। ওর ছেলে অমিত হয়তো মাঠে খেলতে গেছে। আসতে পারি? এসো এসো, তোমরা সেই গোয়েন্দা দল তো? দাদা তাহলে শেষ অবধি বাড়িতে গোয়েন্দা ঢুকিয়েই ছাড়লো। দেখো, তোমাদের একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, নটরাজের মূর্তি দাদার ঘরেই থাকতো। ওই মূর্তির সাথে আমাদের কোনো রকম যোগাযোগ ছিল না। তাই ওই মূর্তি চুরি গেছে না বিক্রি হয়ে গেছে সেসব আমি কিছু জানি না। আচ্ছা বেশ, আপনার কি কাউকে সন্দেহ হয়? না, আমি দাদার মতো এতটা নিচে নামতে পারবো না। সবকিছু তো নিজের কন্ট্রোলে করে নিয়েছে, আর কি চায় কে জানে। সবকিছু বলতে? কথা যখন উঠেছে তখন বলতেই হয়। নয়নপুর জুট মিলটা বাবা আমাদের দুজনের নামে করে গেছিল, কিন্তু দাদা সেখানে একাধিপত্র চালিয়ে যাচ্ছে। আমার কোনো গুরুত্বই নেই। আপনার কি একমাত্র ছেলে? হ্যাঁ, ও ফুটবল খেলতে গেছে, একটু পরেই চলে আসবে। আচ্ছা বেশ, আমরা আসছি। আপনার ছেলে ফিরলে তার সাথেও একটু কথা বলবো। কিরে, ঘুমোবি না? না রে, ঘুম আসছে না। আজ সারাদিন অমিতের টিকিও দেখতে পেলাম না। কাল সকাল সকাল ওকে ধরতেই হবে। তোমাদের বাড়ি থেকে নটরাজ মূর্তি চুরি গেছে, সেই কথাটা নিশ্চয়ই তুমি জানো। জানি। তোমার কারোর উপর সন্দেহ আছে? না, আমার কারোর উপর সন্দেহ নেই। তবে হ্যাঁ, মূর্তি চুরির কথাটা সামনে আসার কয়েকদিন আগেই আমাদের বাড়ির একজন পুরনো কাজের লোক পল্টু চাকরি ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেয় কেন?
আসলে এই কেন প্রশ্নটা করার জন্য সেই মানুষটাকে তো আর খুঁজে পাওয়া যায়নি। শুধু একটা চিঠি লেখা ছিল যে সে আর কাজ করবে না। তারপর আর কি, সবাই মনে করে পল্টু আর কাজ করবে না, হয়তো গ্রামে ফিরে গেছে। এই ভেবে যে যার জীবনে ব্যস্ত হয়ে যায়। তোমার কি মনে হয় পল্টু কোনোভাবে মূর্তি চুরির সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমার সন্দেহ হয়েছিল। আমি জেঠুকে এই কথাটা বলেছিলাম, কিন্তু জেঠু প্রত্যেকবারের মতো আমার কথায় কোনো পাত্তা দেয়নি। আসলে জেঠুর স্বভাবটাই এরকম, নিজে যেটা ঠিক মনে করবে সেটাই করে, অন্য কারোর কোনো কথায় পাত্তা দেয় না। কোথায় থাকতো এই পল্টু? ওই তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাঁহাতে যে বড় ফুটবল গ্রাউন্ড আছে না, তার উল্টো দিকের একটা বস্তিতে ওদের ঘর ছিল। শুনেছিলাম ও আর ওর মা থাকতো সেখানে। তা এখন কোথায় আছে সেসব জানি না। ঠিক আছে, ধন্যবাদ। তুমি কি এখন ফুটবল খেলতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের একটা বড় ম্যাচ আছে, সেখানেই যাচ্ছি। আচ্ছা দাদা, পল্টুর ঘরটা কোন দিকে বলতে পারেন? পল্টুর কোনো ঘর নেই। পল্টু নিখোঁজ হওয়ার পর পল্টুর মা ঘর ছেড়ে গ্রামে ফিরে গেছে। আচ্ছা, পল্টু নিখোঁজ হলো কেন? কোনো খবর আছে আপনার কাছে? এটা অদ্ভুত রহস্য। নিখোঁজ হওয়ার আগের দিনও পল্টু আমার দোকানে বসে চা খেয়েছে। সেই দিন পল্টু ওর 1 বছরের সব ধার বাকি একেবারে আমায় শোধ করে দিয়েছিল। হঠাৎ খবর পেলাম ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শোন ভাই, বীরেন্দ্র কাকুর জন্য কিন্তু একটা আলাদা সম্বর্ধনার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অমিত নিজের নাম করে এইবারের ম্যাচটা স্পন্সর করে দিল ঠিকই, কিন্তু টাকাটা কি ওর নাকি? টাকাটা তো সবই ওর বাপের। তাই এই বীরেন্দ্র কাকুর মন জুগিয়ে চলতে হবে। একটু পরেই খেলা শুরু হয়ে যাবে, তখনই বাপ বেটা দুজন চলে আসবে। তাই তার আগেই সব ব্যবস্থা সেরে ফেলতে হবে। এবার বল, কার কি মনে হচ্ছে? দেখ, নরেন্দ্রবাবুর ওপর ওনার ভাই এবং তার ছেলের যথেষ্ট ক্ষোভ আছে, এটা তাদের কথাতেই স্পষ্ট। তাই হতেই পারে নরেন্দ্রবাবুর বহুমূল্য নটরাজের মূর্তি তারাই চুরি করেছে। হ্যাঁ, আমিও সহমত। আর মাঠের লোকেরা কি বলছিল শুনলে না? এইবারের খেলার স্পন্সর অমিত। হতেই পারে ওই মূর্তি বিক্রি করে অনেক টাকা পেয়েছে, আর সেই টাকা থেকে কিছুটা দিয়ে ফুটবল খেলা স্পন্সর করছে। আমি ভাবছি পল্টুর কথা। গায়েব হওয়ার আগে তার মানে পল্টুর হাতে কিছু টাকা পয়সা তো এসেছিল, তাই জন্যই চায়ের দোকানের বাকি শোধ করে দিয়েছিল। চল একবার বীরেন্দ্রবাবুর ঘরে যাই। এই সময় বাপ বেটা দুজনেই ফুটবল খেলার মাঠে থাকবে। গিয়ে দেখি যদি কোনো ক্লু পাওয়া যায়। এই তো জো, এই দেখ, এই হাটটা চেনা চেনা লাগছে না? ও মাই গড, এটা তো সেই নটরাজ মূর্তির গলার হার। মনে আছে, এই বাড়িতে আসার প্রথম দিনই নরেন্দ্রবাবু এটার ছবি দেখিয়েছিলেন। এই হাটটা এই ঘরে কি করছে? চল হাটটা নিয়ে বেরোই, পুকুরের পাশে তিন্নিদের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, তিন্নি আর চিকু অমিতের ঘর থেকে কিছু খুঁজে পেল কিনা কে জানে। আমরা অমিতের স্টাডি টেবিল থেকে এই সোনালী রঙের মূর্তির ভাঙা টুকরোটা পেয়েছি। দেখে তো এটা ওই নটরাজের মূর্তির অংশ বলেই মনে হচ্ছে। পুকাই নটরাজের গলার মুক্তোর হাটটা বীরেন্দ্রবাবুর ঘর থেকে খুঁজে পেয়েছে। ব্যাস, 2 2 4 তো হয়েই গেল। তাহলে নটরাজ মূর্তি চুরির রহস্য সমাধান করে কাল সকালে ট্রেনে চড়ে আমরা ফিরে যেতে পারবো। না, আমরা কাল সকাল না, কাল বিকেলে ট্রেন ধরবো। কাল সকালে আমার একটু কাজ আছে। কোথায় যাবি তুই? সেটা সঠিক সময় এলেই জানতে পারবি।
পুকাই, বাড়ির সবাইকে নরেন্দ্রবাবুর ঘরে জড়ো কর। নটরাজ মূর্তি চুরির রহস্য ফাঁস করার সময় এসে গেছে। বীরেন্দ্রবাবুর ঘর থেকে নটরাজের গলার মুক্তোর হার খুঁজে পাওয়া গেছে, আর অমিতের ঘর থেকে নটরাজের মূর্তির অংশবিশেষ, এই যে এই অংশটুকু পাওয়া গেছে। আরে হ্যাঁ, এটাই তো নটরাজের মূর্তির পায়ের দিকের অংশ। এই অংশটা ভাঙলো কি করে? তার মানে অমিত এই মূর্তি চুরি করেছিল, আর ওকে সাহায্য করেছিল আমার ভাই বীরেন্দ্র। ছি 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 ছি! যে থালায় তোরা খাস সেই থালাতে ফুটো করতে তোদের একটুও বিবেকে বাঁধলো না? আমরা মোটেও চুরি করিনি। ওইসব বাচ্চাগুলো মিথ্যে কথা সাজিয়ে সাজিয়ে বলছে। আমার ঘর থেকে এসব পাওয়ার কোনো কথাই নয়। আরে আমি তো কথাটা শেষই করিনি। আমার কথাটাকে মাঝখানে কেটেই তো নরেন্দ্রবাবু বলতে শুরু করলেন। আর বলার কি বাকি আছে? অঙ্ক তো সব মিলে গেছে। আছে আছে, আমার বলার অনেক কিছুই এখনো বাকি আছে। নরেন্দ্রবাবু, মূর্তিটা বার করুন। এটা তুই কি বলছিস তোজো? নরেন্দ্রবাবু, এখনো সময় আছে, মূর্তিটা ভালোই ভালোই আমাদের হাতে তুলে দিন, নইলে পুলিশ কিন্তু আপনার থেকে কথা ঠিক বার করে নেবে। দাদা তুমি? নরেন্দ্রবাবু নিজে ওই মূর্তিটা চুরি করে অমিত এবং বীরেন্দ্রবাবুকে ফাঁসানোর পুরো পরিকল্পনা সাজিয়ে নিয়েছিলেন। নরেন্দ্রবাবুর পরিকল্পনা মতো আপনাদের ঘর থেকে আমরা নটরাজের গলার হার এবং মূর্তির অংশবিশেষও খুঁজে পাই, যেগুলো উনি লুকিয়ে এসেছিলেন কোনো ফাঁকে। কিন্তু উনি একটা ছোট্ট ভুল করে বসেন। কি ভুল? প্রথমত, নটরাজের মূর্তিটা সোনার ছিল, অথচ যে অংশবিশেষ আমরা পেয়েছি সেটা ইমিটেশনের। দ্বিতীয়ত, নটরাজের মূর্তির গলার হারটা অরিজিনাল মুক্তোর ছিল, আর বীরেন্দ্রবাবুর ঘর থেকে আমরা যে হারটা পেয়েছি সেটা নেহাত বাজারে 20-30 টাকাতেই পাওয়া যায়। নরেন্দ্রবাবু ভেবেছিলেন আমরা ওই অংশগুলো খুঁজে পাওয়ার পর বীরেন্দ্রবাবু এবং অমিতকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেব, কিন্তু আমি যে ওই মূর্তির অংশ শ্যাকরার দোকানে নিয়ে গিয়ে পরীক্ষা করব সেটা উনি আশা করেননি। আরে আমার নিজের নটরাজের মূর্তি আমি চুরি করতে যাব? তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আপনাদের সমগ্র পৈতৃক সম্পত্তি 2 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করা আছে, কিন্তু একজন আইনত কোনো অপরাধ করলে তার অবর্তমানে অপরজন পুরো সম্পত্তিটা পাবে, এটাও উইলে মেনশন করা আছে। আপনি রিসেন্টলি ওই উইলের কপিটা হাতে পান, আর পাওয়ার পর থেকেই প্ল্যান সাজাতে শুরু করেন। এই জন্য আপনি প্রথমে পুলিশের দ্বারস্থ হননি, আপনি আমাদের থেকে সাহায্য চান। আপনি কথায় কথায় এটাও বলেছিলেন আমরা যদি একবার চোরকে হাতে নাতে ধরে দিতে পারি তাহলে আপনি তাকে পুলিশের হাতে তুলে দেবেন, যাতে তার মোক্ষম একটা শাস্তি হয়। দেখো, বাইরের লোক যখন কেউ আসে না তাহলে ঘরের লোকই নেবে। একবার যদি ওই মূর্তি চোর আমার হাতে আসে তাহলে আমি ওকে দিয়ে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। সব তথ্য প্রমাণ আমি তুলে দেব পুলিশের হাতে। তোমরা যে করেই হোক ওই মূর্তিটা আমায় খুঁজে দাও বাবা। আর এটাই ছিল আপনার প্ল্যান। আপনি ভেবেছিলেন মূর্তির অংশবিশেষ বীরেন্দ্রবাবু এবং তার ছেলের ঘরে রাখলে খুব স্বাভাবিকভাবে তদন্তের সময় তারা ধরা পড়েই যাবে। তারপর আপনি সব তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দেবেন, আমরা হয়ে যাব সাক্ষী। আদালত বীরেন্দ্রবাবু এবং অমিতকে শাস্তি দেবে, তখন উইল অনুযায়ী পুরো সম্পত্তির মালিক হবেন আপনি একা। তাহলে পল্টুর কি হলো? নরেন্দ্রবাবু, আপনি বলবেন নাকি সেটাও আমি নিজে মুখে বলবো? পল্টু প্রথম থেকেই আমার এই পরিকল্পনায় আমাকে সারিয়েছিল, কিন্তু ওর লোভ আমার থেকেও বেশি। ওই আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। এই জন্য আমি লোক দিয়ে ওকে আমার রায়পুরের বাগান বাড়িতে বন্দি করে রেখেছি। এরা সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বলেই এদের হাতে কেস দিতে আমি রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু ওদের বুদ্ধি যে এতটা ধুরন্ধর সেটা আমি বুঝতে পারিনি। তুমি নিজের ভাইকে আজীবন জেলের ঘানি টানাতে চেয়েছিলে। ছি দাদা, ছি! নিছক সম্পত্তির জন্য তুমি এত নিচে নেমে গেলে। আপনাদের পারিবারিক বিষয় হলে আপনারা নিজেদের মধ্যে মিটমাট করে নিতেই পারতেন, কিন্তু যখন নরেন্দ্রবাবু একটা কিডন্যাপিং কেসের সাথে যুক্ত তখন কেসটা পুলিশের আন্ডারে যাবে।
নয়নপুর থানায় আমার ফোন করা হয়ে গেছে, 2-4 মিনিটের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হবে। চল পুকাই, তোরা রেডি তো? 7:05 লোকালটা কিন্তু আমাদের ধরতেই হবে।